আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের বিকেলের সংবাদ শুরু করছি। আমি জাকির হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 20 এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ। মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন লামার অপহৃত 26 শ্রমিক। বলিভিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত 31 এবং লা লিগায় রিয়াল মাদ্রিদকে হটিয়ে শীর্ষস্থান দখল করল বার্সেলোনা। এবারে বিস্তারিত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। 17 দিন পার করলো অমর 21 বইমেলা। পাঠক দর্শনার্থীদের পদচারণায় জমজমাট মেলা প্রাঙ্গণ। কেউ আসছেন প্রিয়জনকে সঙ্গে নিয়ে ঘুরতে, কেউ বই কিনতে, আবার কেউ মেলা দেখতে। তবে দর্শনার্থীদের সংখ্যার তুলনায় বেচা বিক্রি আশানুরূপ হচ্ছে না বলে হতাশ বিক্রেতারা। বইমেলা ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছে আবু তাহের নয়নের রিপোর্টে। দর্শক, স্বাগত জানাচ্ছি কুরাইশ নিউজে। সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহের নয়ন। বাংলা ভাষাভাষীদের প্রাণের মেলা অমর 21 বইমেলা। এই বইমেলা ইতিমধ্যে জমে উঠেছে। বিশেষত এখানকার পাঠকের সংখ্যা দিন দিন বাড়ছে, তেমনটাই তারা জানাচ্ছেন প্রকাশকরা। এখানকার মজার গল্প, ছোটদের বই সহ নানান ধরনের বই থাকার কারণে একজন পাঠক খুব সহজেই খুঁজে নিচ্ছে তার প্রিয় লেখকের বই। চলুন আর কথা না বাড়িয়ে বইমেলার চারপাশ আমরা ঘুরে দেখব, এখানকার পাঠক এবং প্রকাশকদের সাথে কথা বলব। আমাদের তো সিসিমপুরের সকল বই বাচ্চাদের জন্য খুবই প্রিয়। প্রত্যেকটা ড্রয়িং খুব চমৎকার, কালার থেকে আমাদের প্রায় 70+ বই আছে। আর এর মধ্যে অনেকগুলো বেশি বেশি চলছে, তার মধ্যে এই বইটা অন্যতম একটা। এটা হচ্ছে যখন একটা বাচ্চা পড়াশোনা শুরু করতেছে, প্রি প্রাইমারি থেকে শুরু করে, তার জন্য সে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, 1 2 সবগুলো সে শিখা থেকে শুরু করে, শিখা, লেখা, ছবি সবগুলো এই বইটার মধ্যে আছে। আপনাদের পাবলিকেশনসের নাম কি? আমরা সিসিমপুর, মানে সিসিম ওয়ার্কশপ বাংলাদেশ। আচ্ছা, এই বইটার দাম কত? এই বইটার দাম মানে গায়ে রেট হচ্ছে 330 টাকা, ডিসকাউন্টের পরে 250 টাকা। আসলে শিক্ষামূলক তো অবশ্যই, তারপরেও দেখা যায় কিছু মজার চলে যে বইগুলো পড়ে বাচ্চারা খুব আনন্দ পাবে। এই তো দেখি এখান থেকে যেটা ভালো লাগে। এই বইমেলা বিশেষ করে 2025-এ একটা স্টল রয়েছে, জুলাই স্টল, যেটা আপনি হয়তো নজরে পড়েছে কিনা জানি না। এই বিষয়টাকে কিভাবে দেখেন? এবং সালাম, বরকত, রফিক, ভাষা শহীদদের নামকরণই আসলে স্টলগুলো ভাগ করা আছে, এটাকে কিভাবে দেখছেন? আচ্ছা, প্রথমত হচ্ছে 1952 সালে আমাদের ভাষা আন্দোলনের কে কেন্দ্র করেই আমাদের এই বইমেলা। তো আমাদের এই বছর, গত বছর আর কি, এই জুলাই যে বিষয়টা, আমাদের বাচ্চারা কিন্তু তারা যুদ্ধ দেখেছে, আন্দোলন দেখেছে। আমি একজন আর্ট টিচার এবং আমার স্কুলের নাম স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুল। আমি বাচ্চাদেরকে শহীদ মিনার নিয়ে বা ভাষা আন্দোলন নিয়ে যখন তাদেরকে বলছিলাম 1952 সালে আমাদের যে ভাষা শহীদ যারা ছিলেন, তারা, তোমরা এই যে মুগ্ধকে দেখেছো, তোমরা আবু সাইদকে দেখেছো, তাদেরকে খুব ইজিলি আমরা অ্যাজ এ টিচার ভিজুয়ালাইজেশনের যে ব্যাপারটা, সেটা কিন্তু এখানে চলে আসছে এবং তারা খুব ইজিলি বুঝে গিয়েছে। তো ইতিহাসের পাতায় নাম লিখে ফেলেছে আমাদের এই জুলাই যে মাসটা চলে গেল। তো আমরা অবশ্যই সেই স্মরণে আমাদের বইমেলায় তাদের একটা স্টলের নাম থাকা উচিত বলে আমি মনে করি এবং আমার দেখেও ভালো লেগেছে। তারপর হচ্ছে এডুকেশনাল স্টোরিজ, এটা নিয়ে হচ্ছে বাচ্চারা কিছু শিখতে পারবে ওগুলো থেকে। স্টোরি বাই স্টোরি অ্যাডভাইস, এই বইগুলো থেকে হচ্ছে বাচ্চাদের ছোট ছোট গল্প দেওয়া আছে, এগুলো থেকে হচ্ছে ওরা শিখতে পারবে।
আসলে এখন মোবাইলের জন্য এটা হয়েছে যে আমরা বইয়ের প্রতি যে ভালোবাসাটা আমরা নিজেরাও গার্ডিয়ানরা যে বাইরে যাই মোবাইলটা হাতে দিয়ে যাই, গল্পের বই দিয়ে যাই না যেটা পার্ট টাইমে পড়ো, বা স্কুলে এত প্রেশার যে একটা গল্পের বই পড়ার সুযোগ পায় না। এটা আসলে সব মিলিয়ে কি ওর বাচ্চাদেরা ইয়ে হচ্ছে। আমরা যেরকম পড়েছি কিছু হলে গিফট দিতাম, গল্পের বই দিত, এখন তো দেয় হচ্ছে অন্য কিছু। আমরা কোনো কিছু হলেই গল্পের বই বাদ যে হোক কারো মানে কিছু হলে আমরা অকেশন বলতেই আমরা এগুলো বই থাকতাম। নেট দুনিয়া, পাশ্চাত্য সংস্কৃতি এবং বিভিন্ন আসক্তি, এই যে এই আসক্তিগুলো মানুষকে এই যে মনন এবং আমাদের মনোজগতের বিকাশের যে মাধ্যম ছিল বই, সেখান থেকে মানুষ একটু বিচ্ছিন্ন হয়ে গেছে এবং এখানে বইয়ের মধ্যে পাঠক আমরা আসলে ওইভাবে আর সৃষ্টি করা সম্ভব হচ্ছে না। আমার প্রিয় কবির নাম কাজী নজরুল ইসলাম। এরপর আমার প্রিয় লেখকের নাম আহসান হাবিব। আর কার গল্প, কোন ধরনের গল্প তোমার ভালো লাগে বেশি? স্টোরি, ইতিহাস টাইপের। আমার ভূত টাইপস অফ বইগুলো ভালো লাগে পড়তে। আজকে কোন ধরনের বই কিনবে বলে ভাবছো? গোয়েন্দার, তারপর ভূতের, আরো কমিক্স। বই মেলা একটা মিলনের জায়গা, মানুষের মিলন। মানুষ আসবে, দেখবে, বই পড়বে, বিভিন্ন জায়গা থেকে একটু একটু করে পড়ে পড়ে দেখবে, এবং বিভিন্ন মানুষের সাথে কথা হবে, চিন্তা শেয়ার হবে। দেখুন, বই পড়াটা হচ্ছে একজনের, আমি বলবো কি যে আমার যেমন বই পড়ার নেশা, আমি বই পড়তে পছন্দ করি, তাই বই কিনতে এসেছি। এখন অনেকে এটাকে পর্যটন কেন্দ্র হিসেবে নিচ্ছে, যেটাকে আমি সমর্থন করি না। বই হচ্ছে আসলে মানুষকে অনেক কিছু শেখায়, তো আমিও মনে করি যে বই মানুষকে পড়া উচিত, শেখার জন্য, জ্ঞান অর্জন করার জন্য। আচ্ছা, কোন লেখকের বইগুলো আপনার ভালো লাগে? হুমায়ুন আহমেদ স্যার বেশি ভালো লাগে। আর মানে ছোটবেলা থেকে ওনার বই পড়ে আসছি তো, আর অন্য কোনো বই ওরকম ভাবে পড়া হয় নাই। লেখকরা চায় নিজেদের একটু হাইড করে রাখতে, আবার অনেকে এখন ছদ্মনাম নিয়ে লিখতেছে, যেমন রাকিব হাসান। ওনার নাম কিন্তু এখন রাকিব হাসান না, ওনার নাম কিন্তু অন্যটা, এটাকে ছদ্মনাম। তাই লেখকরা সামনে আসতে চায় না, তারা যে আড়ালে থাকতে তাদের লেখা দ্বারা মানুষ পরিচিত হোক। বই পড়তে পড়তে ঘুমিয়ে যাওয়া কিংবা কোনো এক লেখকের বই পড়ে অশ্রুসিক্ত হওয়া, সেই ইতিহাস সবারই জানে। প্রাণের বইমেলা যেন সেই স্মৃতি বহন করছে। পছন্দের লেখকদের বই এবং ছোটদের ছড়া এবং গল্পের বই পাওয়া যাচ্ছে খুব সহজেই। আবু তাহের নয়ন, কোরাস নিউজ, ঢাকা। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক নির্দিষ্ট সরকার কেন্দ্রিক হওয়া উচিত নয় বলে মন্তব্য করলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। মঙ্গলবার প্রকাশিত এক সাক্ষাৎকারে সংখ্যালঘুদের উপর হামলা, ভারত থেকে শেখ হাসিনার বক্তব্য বিবৃতি, সীমান্ত হত্যা এবং জেলেদের সাথে দুর্ব্যবহার, আদানি পাওয়ার প্রকল্পের ইস্যুগুলো সহ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তাপ ছড়ানো বেশ কয়েকটি বিষয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। আগামী এপ্রিলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে বসতে পারেন বলেও জানান তিনি। ঢাকা শহরে যে কয়টি মাদকের সিন্ডিকেট আছে তার মধ্যে সবচেয়ে বড় সিন্ডিকেট গড়ে উঠেছে গুলশান সংলগ্ন করাইল বস্তিতে। মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা সহ বিভিন্ন মাদকের ব্যবসার সাথে জড়িত এই বস্তির নিয়ন্ত্রক গোষ্ঠী। করাইল বস্তির মাদক সিন্ডিকেট নিয়ে আমার করা বিশেষ অনুসন্ধানী রিপোর্টের শেষ পর্ব আজ। করাইল বস্তি এ যেন শহরের ভেতরে এক অন্য শহর। ঢাকায় মাদকের যে কটি বড় স্পট আছে
তার মধ্যে অন্যতম বড় স্পট গড়ে উঠেছে করাইল বস্তিতে। করাইল বস্তিকে বলা হয় সেফ ড্রাগ জোন। কেন বলছি সে কথা? এই বস্তির 3 দিকে লেক দ্বারা বেষ্টিত, আর একদিকে মূল সড়কের সাথে রাস্তা, যার ফলে যখন পুলিশ বা প্রশাসন রেড দিতে আসে, মাদক ব্যবসায়ীরা তাদের তল্পি তল্পা নিয়ে নৌকায় চড়ে পালাতে পারে। মাদক নিয়ে প্রশ্ন করায় মুখ খুলতে চায় না কেউ, তবে ছবি প্রকাশ না করার শর্তে কুরাইশ নিউজকে জানিয়েছে অন্য এক অজানা শব্দ। মাদক সেই যায় যে জায়গায় যাবেন এই জায়গায় মাদক। ছোট ছোট বাল বাচ্চাটি নষ্ট হয়ে যেতেছে, লেখাপড়া বাদ দিয়ে মাদক খায়। কিছু জিগাইলে বলতেছে কিন্তু বাপের টাকা দেখায় নাকি, আমার নিজের টাকা দেখ নিজে খাই। ঠিক আছে, কিছু বলা গেলে দৈরা বলা যায়, এটুকু আমি জানি না। অনেক মাদক। কারা মূলত এই ব্যবসার সাথে জড়িত বলে আপনি কি কারো নাম জানেন? এটি হেরা ব্যবসা করে, হেরা তো আপনি চিনি না। ধরেন হেরা ধরেন ঘর ভাড়া থাকে, আশেপাশে থাকে, ওই মাটির রাস্তায় সব জায়গায় পাইবেন আপনি। আরো 10 জনের জিগেলে পাওয়া যাবে। স্পটে আছে এই মানে মাদক ব্যবসা এখানে যে অহরহ হচ্ছে, এতে করে পুলিশ বা প্রশাসন কারো কি কোনো নজরদারি আছে? পুলিশ প্রচুর মাদকে তো একবার রেড দিয়ে নিল সেনাবাহিনীরা। ঠিক আছে, হেরা মাদক ধরতে পারে না, ইয়া করতে পারে না। কিছু কিছু ধরছে, কিছু কিছু পাইছে, নিয়ে গেছে। ভালো মানুষ ধরে, ভালো মানুষও বাস করে, খারাপ মানুষও বাস করে। খারাপ মানুষের চেনা যায় না, ভালো মানুষই চেনে, ভালো মানুষের চিনে ধীরে ধীরে চলে যায়। হ্যাঁ মাদক, ঠিক আছে, যারা মাদক বেছে হ্যাঁ তো ধরতে পারে না। হ্যাঁ ওটা কঠিন শাস্তি দেওয়ার নিয়ম। এটা যুবক নষ্ট হয়ে যেতেছে, ছোট ছোট বাল বাচ্চা নষ্ট হয়ে যেতেছে। কিছু জিজ্ঞেস করতে গেলেই তো বাপের টাকা দেখাই, নিজের টাকা দিয়ে নিজে খাই। জিজ্ঞেস করতে গেলে কি মায়ের খামো বুড়া বয়সে, তার জন্য কিছু বলি না, যে যেমনি চলো। এই করাইল বস্তিতে মূলত এই যে এত মাদক দ্রব্যের সয়লাভ বা ব্যবসা হয়, বাণিজ্য হয় অ্যাভেলেবেল, আসলে এটা কোন কোন স্পটে হয় বা কারার সাথে জড়িত বলে আপনি মনে করেন? এগুলো এলাকার নেতারা এইসব লিড দিতেছে, তারা এইগুলো পালে। এগুলো এই যে মাটির রাস্তায় জিল্লু ডিস্কোট আছে, জিল্লু তো সব বিএনপির নেতা করে পেমেন্ট দিয়া, পুলিশের পেমেন্ট দিয়া এগুলো চালাইতেছে। তারপরে এখানে আছে আরো বহুত নেতারা আছে, তারা এগুলো চালাপালা দিয়ে এগুলো করাইতেছে ব্যবসা। এটা আসলে মানে কতদিন যাবত এই মানে ব্যবসা চলতেছে বা কারা মূলত জড়িত এই বিষয়ে আপনি কিছু জানেন? এই বিষয়ে মনে করেন আওয়ামী লীগ ক্ষমতা থাকলে আওয়ামী লীগের নেতারাও চালাইছে, আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন তো মনে করেন তারা আরো বেশি চালাইছে। ঠিক আছে, কারণ ওই সময় তো আরো দীর্ঘ 18 বছর তারা ক্ষমতা ছিল, তাগো ওই পেমেন্ট দিয়ে চালাইছে। ঠিক আছে, এখন যারা আসবে তারা এখন তা চালাইতেছে, তাগো পেমেন্ট দিতেছে। এই মাদক বিজনেসের বিষয়ে পুলিশ প্রশাসন বা মানে প্রশাসন থেকে কোনো রেড বা কোনো ধরপাকড় হয়েছে? প্রশাসন থেকে কোনো রেড হয় নাই, কিন্তু গত পরশুদিন সেনাবাহিনীর একটা রেড হয়েছিল। ঠিক আছে, ওই সময় কারোই পায় নাই সেনাবাহিনী। তারা যদি পাইতো হয়তো অবশ্যই কোনো অ্যাকশন নিত। এইটা ভাই হঠাৎ পুলিশ রেড দেয়, হঠাৎ ভুলে যায়, এদিকে বেছে, গুলশান বেছে, সারা জায়গা বেচতেছে, সারা জায়গা। কত মানে কতগুলো মাদক সিন্ডিকেট এই এলাকায় আছে বলে আপনি? একজনই, আমি আমার জানা মতে একজনই আছে, একজনই সব স্পোর্ট চালায়। এই কি নাম তার, এটা জানেন? 100, বাবা 300, হিরোইন 200, এরকম। আমরাও কিনা খাই ভাই, যা কম আসা কথা। আমরা ওই হিরোইন বাবা খাই না, খাইলে খাই একটু শুকনা স্টিক, এই জাস্ট চাকরি করি ভাই, এইটুকু জানি। কিন্তু পুলিশে রেড দেয়, ধরে নিয়ে যায়, এই চলতেছে পুলিশের খেলা। আর এমনি মানে কারা মাদক বিক্রি হঠাৎ আসে এটি বাইরে থাকে, বাইরে করা লোক না। এই মাদকের জন্য এই এলাকার যে যুব সমাজ এগুলো তো ধ্বংস হয়ে যাচ্ছে। এরা ধরে ধরে কমিটিতে নিয়ে যায়, ধরে নিয়ে পুলিশে দিয়ে দেয় যারা বেছে। এখন ধরে কমিটি আছে তো এনে অনেক কমিটি আছে, তারা ধরে ধরে থানায় খবর দেয়, পুলিশে দিয়ে দেয়। আড়ালে পুলিশ আর কিছু করতে পারছে না, তো অনেক দিন যাবত মাদকের সিন্ডিকেট। ক্লাব, আপনার মাঠের কোনায় ক্লাব আছে,
ক্লাবের লোকজন আছে তাদের তো তথ্য নিতে পারবেন খুব ভালো করে, বুঝলেন না? এই যে ঈশ্বাদ স্কুল, এই সোজা যায় আপনার বামে যাবেন, বামে গেলে একটা ঈশ্বাদ স্কুল আছে, ঈশ্বাদের আছে, ওখানে একটা ক্লাব আছে। ক্লাবটার নাম কি কাকা? ওখানে গেলে অনেক কমিটির লোকজন আছে, তাদের খুব ভালো হবে। আর এখন পাবেন না, বিকাল বেলা সন্ধ্যার দিকে তারা থাকবে। মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা সহ সবকিছু পাওয়া যায় এখানে। কাস্টমার আসে মহাখালী, গুলশান, বনানী থেকে। সন্ধ্যার পর থেকে এখানে বেচাকেনা শুরু হয়, চলে মধ্যরাত পর্যন্ত। আর নিয়মিত জুয়া খেলায় মেতে থাকে এখানকার উঠতি তরুণরা। প্রায় 90 একরের করাইল বস্তিকে ঢাকা শহরের মাদক সাম্রাজ্য বললেও ভুল হবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চৌকস অভিযান না হলে মাথাচাড়া দিয়ে উঠবে এই নিষিদ্ধ সাম্রাজ্যের মুকুটহীন রাজারা। জাকির হোসেন, কোরাস নিউজ, ঢাকা। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত আগামী 20 এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেয়া হয়। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম। গেল 17 ডিসেম্বর জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা 2 মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে তদন্ত 2 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এবার জেলা সংবাদ। বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালীর দুর্গম পাহাড়ি এলাকা মুরুংঝিরির রাবার বাগান থেকে অপহৃত 26 শ্রমিককে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিয়েছে পাহাড়ি সন্ত্রাসীরা। মঙ্গলবার সকালে তাদের ছেড়ে দেয়া হয়। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেন। আরাফাত রাবার বাগানের মালিক মোহাম্মদ ফোরকান জানান, তার বাগানের 12 জনকে মুক্ত করতে 3 লাখ আর বাকি 5 বাগানের 14 জনকে মুক্ত করতে 7 লাখ সহ মোট 10 লাখ টাকা মুক্তিপণ দিতে হয়েছে। জিম্মিদের অনেক বেশি মারধর করা হয়েছে। উদ্ধারের পর তাদের বর্তমানে কক্সবাজারের ঈদগাঁও উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান তিনি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 31 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো অনেকে। মঙ্গলবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানায়। বার্তা সংস্থাটি বলছে, সোমবার বলিভিয়ার একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে 31 জন নিহত এবং আরো 1 ডজনেরও বেশি লোক আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় হাসপাতাল থেকে একজন পুলিশ কর্মকর্তা বলেন, বাসের চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যার ফলে বাসটি দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইয়োকোল্লা পৌরসভার একটি উঁচু স্থান থেকে প্রায় 800 মিটার নিচে পড়ে যায়। দুর্ঘটনায় আহতদের মধ্যে 10 জন প্রাপ্তবয়স্ক এবং 4 শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানাবো খেলার খবর। চলতি মৌসুমের শুরুটা দুর্দান্ত করেছিল বার্সেলোনা। শীর্ষস্থান ধরে রেখেই লা লিগায় এগিয়ে যাচ্ছিল কাতালানরা, কিন্তু মাঝে ছন্দ হারানোর সুযোগ কাজে লাগিয়ে শীর্ষস্থান দখল করে রিয়াল মাদ্রিদ। তবে টানা 4 ম্যাচে জয় তুলে নিয়ে আবারও হারানোর সিংহাসন দখল করলো বার্সা। সোমবার রায়ো ভায়োকানোকে 1-0 গোলে হারায় বার্সেলোনা। কষ্টার্জিত জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসে কাতালানরা। 24 ম্যাচে হানসি ফ্লিকের দলের পয়েন্ট 51, রিয়ালের পয়েন্টও সমান 51। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় সিংহাসন ছেড়ে দিতে হয় বার্সার হাতে। সমান ম্যাচে 50 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ভায়োকানো 35 পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। এক জীবনে হলিউড অভিনেত্রী কেট উইন্সলেট অনেক চরিত্রেই অভিনয় করেছেন, ভবিষ্যতেও করবেন। তবে খ্যাতি বা সুনামে হয়তো কখনোই তিনি টাইটানিক সিনেমার রোজকে ছাড়িয়ে যেতে পারবেন না। পৃথিবী জুড়ে এই চরিত্র দিয়েই সুপরিচিত তিনি। এবার অস্কার জয়ী এই তারকা অভিনেত্রী আসছেন নতুন পরিচয়ে। অভিনেত্রী থেকে পরিচালক হিসেবে নাম লেখাতে যাচ্ছেন তিনি। নেটফ্লিক্সের পারিবারিক ড্রামা গুড বাই জুন নির্মাণ করবেন কেট।
সিনেমাটি হবে কমেডি ও স্পর্শকাতর একটি বিষয়ের গল্প নিয়ে। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ভাই বোনদের সম্পর্কের কথা বলবে এটি। পরিচালনার পাশাপাশি এতে কেট উইন্সলেট অভিনয় এবং প্রযোজনাও করবেন বলে জানা গেছে। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 20 এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ। মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন লামার অপহৃত 26 শ্রমিক। বলিভিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত 31 এবং লা লিগায় রিয়াল মাদ্রিদকে হটিয়ে শীর্ষস্থান দখল করল বার্সেলোনা। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কোরাস নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.korashnews.com। কোরাস নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো আমি জাকির হোসেন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।